এসআইআরের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠছে। বাড়ির উঠোনে বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। কাজের চাপে আত্মহত্যার অভিযোগ করছে পরিবার। মালবাজারের রাঙামাটির ঘটনা। কথা বলবো, ফোনে রয়েছে রকি, আমাদের প্রতিনিধি। রকি, কি অভিযোগ করছে পরিবার? কাজের চাপে আত্মঘাতী হলেন বিএলও, এমনকি কিন্তু অভিযোগ পরিবারে। আর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এই এলাকায়। নিউ ব্রাঙ্ক চা বাগানের বাসিন্দা শান্তিমণি এক্কা, তিনি আইসিডিএস সেন্টারে কাজ করতেন এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু কাজ দেওয়া হয়েছিল এসআইআর এর ফর্ম বিতরণ এবং তা কালেকশন করা। এবং এই কাজের জন্য কিন্তু তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং রীতিমতো চিন্তায় ছিলেন বলে দাবি পরিবারের। এবং বাড়িতে ফিরেই কিন্তু তিনি বলতেন এত কাজের চাপ আর নেওয়া যাচ্ছে না। এরপর কিন্তু আজ সকালবেলা আতঙ্কের স্থান বাড়ির লোকজনেরা দেখতে পায় যে বাড়ির উঠোনে এক কোণে একটি গাছের মধ্যে তার ঝুলন্ত দেহ রয়েছে এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু তড়িঘড়ি তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করে এবং মাল থানায় কিন্তু খবর দেওয়া হয়। পরিবার সূত্রে অভিযোগ যে তিনি হিন্দিভাষী ছিলেন, তার পাশাপাশি যে সকল ফর্ম দেওয়া হয়েছিল তা বাংলায় ছিল এবং সেগুলো কাজ করতেও তিনি অসুবিধায় পড়ছিলেন। একা এত চাপ সামাল দিতে পারছিলেন না বলেই তিনি এমন ঘটিয়েছে বলে দাবি করেছে। গোটা ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া এলাকায়। মিমি, ধন্যবাদ রকি। मेंटली इसका हेल्थ बहुत खराब था, जॉब का बहुत ज्यादा प्रेशर था, हेडेक। मतलब आईसीडीएस का पहले से प्रेशर था? आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। कोई फॉर्म बहुत ज्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बंगाली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। जल्दी हम उठ गए, मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए आती थी। तो आज भी प्रेयर कर रहे थे, मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा। मैं उस टाइम जागा हुआ था तो मुझे लगा कि खाना बनाने आई होगी, इसलिए मैं सो गया। उसके बाद तो मैं सोया था, फिर पापा उठाया। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে নজরে দুই মহিলা। নিউ টাউনের বহুতলে অপহরণ খুনের অভিযোগ। বহুতলটি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বলে অভিযোগ। গোয়েন্দাদের নজরে এই বহুতলে উপস্থিত দুই মহিলা। অপহরণ খুনের দিন বহুতলে ছিলেন দুই মহিলা। মারধরের সময় বহুতলে নিচের ঘরে ছিলেন তারা। পিটিয়ে খুনের আগের দিন বহুতলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কাঁকুরগাছি বসিরহাটের দুই মহিলা। দুই মহিলাকে এবার সাক্ষী করেই তদন্ত এগোতে চান তদন্তকারীরা। দুই মহিলাকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের তোড়জোড়। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এই দুই মহিলা কেন স্ক্যানারে? স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এবার গোয়েন্দাদের হাতিয়ার কিন্তু ভিডিও ফ্ল্যাটে থাকা স্বর্ণ ব্যবসায়ীর খুনের দিন উপস্থিত ছিলেন এই দুই মহিলা। যেদিন স্বর্ণ ব্যবসায়ীকে তুলে আনা হয়েছিল, মারধর করা হয়েছিল, এই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন এই দুই মহিলা। তার নিচের ঘরে উপস্থিত ছিলেন। একজনের বাড়ি কাঁকুরগাছি এলাকায়, আরেকজনের বাড়ি বসিরহাট এলাকায়। তাদেরকে সাক্ষী হিসাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু একেবারে তদন্তকারী আধিকারিকরা। তাই ইতিমধ্যে দুই মহিলাকে ইতিমধ্যেই গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবার তাদেরকেই সাক্ষী করে করতে চলেছে গোয়েন্দারা। কারণ পিটিয়ে যে খুনের ঘটনা, সেই দিনকে বিডিওর বাড়িতে আগের যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল যারা, সেই কারণে এসেছিলেন। কিন্তু তার পরবর্তী সময় পরের দিন তারা নিচের যে ঘরে ছিলেন, কিন্তু গোটা যে ঘটনা ঘটেছিল তুলে আনা থেকে শুরু করে বেশিরভাগ অংশ তারা কিন্তু দেখেছিলেন এবং সেই কারণেই তাদের বেশি ফুটেজ দেখার পরে শনাক্ত করা হয় এবং জানতে পারা যায় ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপর এই দুই মহিলাকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু একেবারে সাক্ষী হিসাবে তদন্ত অগ্রগতির দিকে এগোবে এমনটাই মনে করছে। সেই কারণেই তাদেরকে নোটিশ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে। সঙ্গে থাকো অনুপ। পুলিশের জালে বিডিওর মাসলম্যান। সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে হলো 4। নিউটাউন খুনে আরও এক বিডিও ঘনিষ্ঠ ধৃত। কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার। অনুপ, এই বিবেকানন্দ সরকারের কি ভূমিকা ছিল স্বপন কামিল্লার খুনে? কেন একে গ্রেফতার করলো পুলিশ? দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তার কারণ বিবেকানন্দ সরকারের যে ভূমিকা, যেদিন থেকে একেবারে ভিডিও স্বর্ণ ব্যবসায়ীর যে বাড়িতে দাফনের বাড়িতে গিয়েছিল, সেখানে কিন্তু এই খুনাই অর্থাৎ বিবেকানন্দ সরকার তাকে কিন্তু ছায়া সঙ্গী হিসেবে লক্ষ্য করা গেছিল। তার পরবর্তী ক্ষেত্রে খুনের দিন তিনি কিন্তু ওতপ্রোতভাবে এই ঘটনায় জড়িত ছিল। গোটা মারধর থেকে শুরু করে তিনিও কিন্তু এই ঘটনা ঘটিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যে ফোনের টাওয়ার লোকের থেকে শুরু করে অভিযুক্তদের কল দিতে তখন দেখা যায় একাধিকবার কথোপকথন ছিল ভিডিওর সঙ্গে।
এই তথ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার নাম একেবারে প্রকাশ্যে উঠে আসে। এরপরেই তাকে একেবারে কোচবিহার থেকে জেলা পুলিশের আন্ডার থেকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে বাকি তথ্য কিন্তু ইতিমধ্যেই যাচাই বা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অনুপ। সোনা ব্যবসায়ী খুনে কল ডিটেলসে নজর, 3 ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে। অপহরণ, খুনের আগে পরে বিডিওর সঙ্গে ফোনে কি কথা হয়েছিল সেদিকেই এখন নজর তদন্তকারীদের। বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে 3 অভিযুক্তেরই কথা হয়। অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা হয় বিডিওর। ধৃত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা। 3 ধৃতের ফোনের ফরেনসিক পরীক্ষা। 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেলেই পদক্ষেপ। কল ডিটেলস দেখে আরও 2 জনের খোঁজে তল্লাশি চলছে। এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগ। আজ থেকেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু। নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যে প্রাথমিকে 13,421 শূন্য পদ রয়েছে। শূন্য পদে নিয়োগে আজ থেকেই পোর্টাল খোলা হচ্ছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে কিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে এবং তারপর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া ও ভেরিফিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, বিস্তারিত তথ্য আর কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ সন্ধ্যের পর থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট মারফত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। 13,421টি শূন্যপদ যা ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানিয়েছিল, সেই শূন্যপদের জন্যই জেলায় জেলায় স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে রুলস, সেই রুলসও প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলত সব মিলিয়ে দীর্ঘ 3 বছর বাদে স্কুলে স্কুলে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে 13,421টি শূন্য পদের জন্য। আজ আর কিছুক্ষণের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। সন্ধ্যের পর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে প্রতিবাদের একাধিক মুখ। নতুন চাকরি প্রার্থীরা তো ছিলেনই, এবার পথে নামলেন যোগ্য চাকরিহারারা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। একদিকে তথ্য যাচাই, আরেকদিকে প্রতিবাদ। ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন, লিখিত পরীক্ষায় 60 পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না? কেন অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে? এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা। এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন। করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ, শুরু হয় ধরপাকড়। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সল্টলেকে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরিহারারাও। তাদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায়। তাদের দাবি শূন্যপদ বাড়াতে হবে।
এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য পদ 12,445, ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। যোগ্য চাকরিহারাদের দাবি, অনেকে যোগ্য হয়েও ডাক পাননি, তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি। যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই। এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। কারণ সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। নিউজ 18 বাংলা। জমা জলে দীর্ঘদিনের ভোগান্তি আর এরই প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ। স্কুলের সামনে সারা বছর জমে থাকে জল আর এরই প্রতিবাদে বিক্ষোভ লিলুয়ার রবীন্দ্র সরণির বাসিন্দাদের। কি পরিস্থিতি এখন জানবো, কি দাবি বিক্ষোভকারীদের? দেবাশিস রয়েছে সঙ্গে। দেবাশিস, কার্যত 2.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো কিন্তু সেই অবরোধ চলছে। পুলিশ একাধিকবার গেছিল, সেখানে পুলিশের কথা তাও শোনেনি। তাদের দাবি জল নামাতে হবে এবং বিধায়ক, বালির বিধায়ক তথা বালি পৌরসভার যে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, তাকে ঘটনাস্থলে আসতে হবে। তার কারণ অভিযোগ করলেই তিনি আসেন, তুলে চলে যান। এই অভিযোগেই কিন্তু আজ সকাল থেকেই এই রবীন্দ্র সরণি সহ একাধিক এলাকার মানুষ, অভিভাবকরা তারা রাস্তা অবরোধ করে রেখেছে। সেই রাস্তা কিন্তু এখনো অবরুদ্ধ। ধন্যবাদ দেবাশিস। এই যে দিনের পর দিন জল জমে আছে আমাদের লিলুয়া, তো পুরো বর্ষাকাল, আমরা তো সব সময় জল দেখছি। আমরা বাচ্চা কাচ্চা স্কুল পাঠাতে পারছি না, কোলে করে নিয়ে স্কুল পাঠাচ্ছি, টিউশন পাঠাতে পারছি না, না কেউ কিচ্ছু ব্যবস্থা নেই, কিচ্ছু নেই কিচ্ছু ব্যবস্থা নেই। আজ 1 বছর ধরে জল জমা হয়ে আছে, কিচ্ছু না, ড্রেন পরিষ্কার হয় না, কিচ্ছু না। আলিপুরদুয়ারে পুরসভার পার্কিং লট আছে, অথচ গাড়ি রাখা থাকে রাস্তায়। যানজটে অনেক সময় আটকে যায় অ্যাম্বুলেন্স। যানজট কাটাতে তাই রাস্তায় নামলেন পুরপ্রধান। হাত জোর করে আবেদন করলেন গাড়ি যেন রাস্তায় না রাখা হয়। আলিপুরদুয়ারে অন্য ছবি। হাত জোর করে রাস্তায় নেমে পড়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রধান বাবলু কর। করজোড়ে আবেদন করছেন, প্লিজ রাস্তায় গাড়ি রাখবেন না, হাসপাতালের সামনে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। এখানে পার্কিং জোন করেছি, মানুষের কাছে আমাদের হাত জোর করে আমরা অনুরোধ করলাম যে আগামীকাল থেকে যারা রাস্তা দখল করে আছে সরে যেতে এবং যারা গাড়ি যেখানে সেখানে রাখে তাদেরকে অনুরোধ করা হলো আগামীকাল থেকে যদি না রাখে সময় জায়গা মতন, তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং ফাইন করা হবে। সবাই রাস্তার উপরেই বা গাড়ি রাখছেন কেন? শহরে পার্কিং এর কোনো জায়গা নেই? পুরসভার বানিয়ে দেওয়া পার্কিং জোন আছে, কিন্তু এখনো মানুষ সচেতন হননি। তাই গাড়ি রাখা থাকে রাস্তায় আর পার্কিং লট ফাঁকা। যানজট হয় না, গাড়ি ঘোড়া রাখে সাইডে, তো এগুলোই সরাই রাখতে বললো, রাখবো আমরা। কি সমস্যা কি হয়? সমস্যা অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকলে সাইডে। পার্কিং থাকার পরেও তার সত্ত্বেও এই রোডটা এখনো পর্যন্ত সেরকমই রয়েছে, মানুষজন যেখানে পাচ্ছে গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে। তো আজকে প্রশাসনরা এবং পৌরসভার কর্তারা এসেছে, আজকে বলা হলো, আজকে অ্যাওয়ারনেস করা হলো, আগামী দিন থেকে তাদের উপর চালান করা হবে যারা রাস্তার উপরে গাড়ি রাখবে। মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নেমেছেন পুরপ্রধান। প্রথমে হাত জোর করে বোঝানো, তারপর জানিয়ে দেওয়া আগামী দিনে রাস্তায় গাড়ি রাখলে ফাইন। শুধু গাড়ি কেন, এই যে রাস্তার উপরেই ঝালমুড়ি ফুচকা, তাতেও তো যানজট হচ্ছে। হাসপাতালের সামনে রাস্তায় অ্যাম্বুলেন্স যেন কোনোভাবেই না আটকায়, তা দেখার দায়িত্ব সবারই। রাস্তায় নেমে ডেকে ডেকে সবাইকে সেটাই বোঝাচ্ছেন পুরো প্রতিনিধিরা, প্রয়োজনে হাত জোর করে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।